নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। প্রথমেই আজকে জানাই শারদীয়া শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। এই মুহূর্তে প্রতিটি বাঙালি, আমি মনে করি প্রতিটি বাঙালি তারা উৎসবের মুডে রয়েছেন। তারা দেবী দুর্গার মর্তে আগমনে তারা আনন্দে উদ্বেলিত হয়ে রয়েছেন, যেটা হওয়াই স্বাভাবিক। যদিও এবছরের পুজো নিয়ে কিছু কিছু মহল থেকে একটা বিতর্ক সৃষ্টির চেষ্টা হয়েছিল এবং পুজো বয়কট করুন এরকম একটা বার্তা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মহালয়ের দিন থেকে যে বিপুল পরিমাণে চিরাচরিত প্রথা মেনে, পুরনো ঐতিহ্য মেনে যেভাবে মানুষ রাস্তায় নামে সেইভাবেই মানুষ রাস্তায় নেমেছেন এবং বলা যায় যে মানুষ একইভাবে সেই উৎসবে মেতেছেন, যে দেবী পক্ষের যে উৎসবের জন্য তারা এক বছর ধরে অপেক্ষা করে থাকেন, বিশেষ করে এই বাঙালি সমাজ। আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা। প্রথমত বলি যে আমরা যেমন 5 তারিখে আমরা বস্ত্রদান উৎসব পালন করলাম এবং সেই বস্ত্রদান উৎসব আমরা ঘোষণা মতো করেছি। আমরা এইটা সোনারুন্দি গ্রাম, পুরো মানে মুর্শিদাবাদ জেলার একদম প্রান্তিক একটি গ্রাম সোনারুন্দি রাজবাড়ি। সেই রাজবাড়ির একটি অংশে যে অনাথ আশ্রম চালান এক ভদ্রলোক, তার নাম মাননীয় অমল কুমার ঘোষ, একজন প্রাক্তন স্কুল শিক্ষক। তিনি তার নিজের পেনশনের টাকায় এই অনাথ আশ্রমটি চালান এবং এখানে প্রায় শখানেক বাচ্চা, ছেলে মেয়ে মিলিয়ে প্রায় শখানেক বাচ্চা, তিনি তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের স্বাস্থ্য চিকিৎসা সমস্ত কিছুর দায়ভার তিনি নিয়েছেন এবং তিনি এই বাচ্চাদের লালন পালন করেন, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই মহতি প্রয়াস, মহতি উদ্যোগ এই যে ভদ্রলোক বছর ভোর করে চলেছেন, সেই রকম একজন মানুষের পাশে একটু দাঁড়াবার জন্যই আমরা এই বছরটা বেছে নিয়েছিলাম সোনারুন্দি গ্রাম। যদিও গত বছর আমরা এই আশ্রমেরই বাচ্চাদের কলকাতায় নিয়ে এসে কলকাতার ঠাকুর দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছিল প্রশাসনিক শিথিলতার কারণে একসাথে এত বাচ্চা নিয়ে কলকাতার রাস্তায় ঘুরে ঠাকুর দেখানোটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এবং বহু বাচ্চা তারা অসুস্থ হয়ে পড়ছিল প্রচণ্ড রোদে। তো সেই সময় আমরা ঠিক করি যে না, আমরা এদেরকে নিয়ে আর পুজো পরিক্রমা করা সম্ভব নয়। তো গত বছর আমরা খুব সংক্ষিপ্তভাবেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত করেছিলাম, যে কারণেই আমরা এই বছর আমরা তাদেরকে কলকাতায় না এনে আমরা তাদের কাছে পৌঁছে গেছিলাম প্রায় 150 বাচ্চার জন্য নতুন জামা কাপড় নিয়ে এবং কিছু শাড়ি, কিছু মহিলাদের শাড়ি নিয়ে আমরা সেইখানে পৌঁছেছিলাম এবং আমরা সেগুলো তাদের হাতে তুলে দিতে পেরেছি গত 5 তারিখ। তো এটা আমাদের একটা বছর, সারা বছরে আমাদের একটা বড় কাজ থাকে, একটা বড় কর্তব্য থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, যেটা সংবাদ সোচ্চার পত্রিকা বিগত 14 বছর ধরে করে এসছে এবং এবছর নিয়ে তারা 15 বছরেই এই সমাপ্ত করলো। যদি অঘটন না ঘটে, যদি এই বেঁচে থাকি, তাহলে আগামী বছরেও আমরা এই ধরনের অনুষ্ঠান করব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি সমাজের মানুষের কাছে। আজকে যে বিষয়টা নিয়ে বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে আরজিকর কাণ্ডের যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় যে মূল অভিযুক্তকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রায়,
যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে একমাত্র সেই খুন এবং ধর্ষণ করেছে, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে। এবং আমরা দেখলাম সিবিআই তদন্তভার নেওয়ার পর বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও সেখানে পলিগ্রাফ টেস্ট থেকে আরও বিভিন্ন রকম অত্যাধুনিক সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে সিবিআই নতুন কোনো আসামির কিন্তু সন্ধান করতে পারেনি বা সন্ধান দিতে পারেনি। দেখা গেল সেই সঞ্জয় রায় সেই একমাত্র ধর্ষণ এবং খুনি, এই কথা বলে সিবিআই শিয়ালদা কোর্টে, যে কোর্টে নিম্ন আদালত যেখানে মূল বিচার হবে, সেখানে কিন্তু চার্জশিট পেশ করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে এই সঞ্জীব ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এদের যা গ্রেপ্তার করা হয়েছিল কি কারণে? তাহলে এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এনেছিল। তাহলে একটা কথা খুব পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে ধর্ষণের সাথে এরা কেউ সরাসরি যুক্ত নয়, এবং ধর্ষণ এবং খুন এই দুটো মারাত্মক অফেন্সের সাথে একমাত্র যুক্ত যদি কেউ থাকে, সে হচ্ছে সঞ্জয় রায়, যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, যাকে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, যাকে গ্রেপ্তার করার জন্য সিবিআইকে খুঁজে বেড়াতে হয়নি, কলকাতা পুলিশই তাদের হাতে এই দোষীকে তুলে দিয়েছিল। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যে সমস্ত ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার যারা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের মুণ্ডুপাত করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর মুণ্ডুপাত করেছেন, এবং যারা এবং এক শ্রেণীর মিডিয়া যারা এই ঘটনার পিছনে একদম সর্বোচ্চ ক্ষমতাবান মানুষদের হাত দেখতে পাচ্ছিলেন, তারা এখন কি করে লজ্জায় মুখ ঢাকবেন সেটা নিজেরা বুঝতে না পেরে তারা এক নতুন নাটক শুরু করেছেন। একটা 10 দফা দাবির ভিত্তিতে নতুন করে আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি করছিলেন, কিন্তু কর্মবিরতি করতে গিয়ে তারা দেখলেন যে তারা ল্যাজে গোবরে হচ্ছেন। তার কারণ, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করা হচ্ছে। ফলে আগামী দিনে সিবিআই এবং আগামী দিনে সুপ্রিম কোর্ট হয়তো আরো কড়া পদক্ষেপ নিতে পারে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। সেইটা চিন্তা করে নিজেদেরকে বাঁচাতেই খানিকটা তারা এই পথে গেলেন যে কর্মবিরতি নয়, অনশন। পশ্চিমবাংলায় অনশন নতুন কোনো ঘটনা নয়। আমরা 26 দিন অনশন দেখেছি সিঙ্গুর আন্দোলনের সময়। সুতরাং সেই জায়গায় পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোহাতে হয়, অনেক ত্যাগ থাকতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়। আমি মনে করি না এই যে ডাক্তার যারা, জুনিয়র ডাক্তার যারা আলালের ঘরে দুলাল, যারা কোটি কোটি টাকার অর্থের মাধ্যমে দিয়ে যারা ডাক্তারি পড়তে এসছেন, লাখ লাখ টাকা খরচা করে যারা ডাক্তারি পড়তে এসছেন, তারা সেই কষ্টভার বহন করবেন এরকম কোনো বিশ্বাস অন্তত আমার নেই। আমি মনে করি এটা একটা নাটক চলছে, কারণ এরা বুঝে গেছে এই ডাক্তারদের, এরা ফাটাবাসে আটকে গেছে। সিবিআই যেভাবে চার্জশিট পেশ করেছে সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে, তাতে এই জুনিয়র ডাক্তারদের আর বিকল্প কোনো পথ নেই। বা এই সিনিয়র ডাক্তার যারা এই জুনিয়র ডাক্তারদেরকে নানানভাবে ভুল পথে পরিচালিত করছেন, এবং এই সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ তারা বামপন্থী মনোভাবাপন্ন, কেউ এসইউসি করেন, কেউ নকশালবাদী, কেউ আবার কর্পোরেট সেক্টরের দালালি খাওয়া, পয়সা নেওয়া ডাক্তার। এরা এই সিনিয়র ডাক্তারদের, বেশিরভাগ ডাক্তাররাই কিন্তু বড় বড় বেসরকারি হসপিটালের সাথে তারা যুক্ত, এবং এরা বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসে প্রচুর টাকা রোজগার করেন। এদের টাকার কোনো অভাব নেই। এরা এক এক দিন এক একটা পেশেন্টকে দেখেন 2000, 1000, 2000 টাকা করে ফিস নিয়ে। সেই টাকা
মানে ধরুন যদি কোনো ডাক্তারের 1,000 টাকা ফিস হয়, তাহলে সারাদিনে সে যদি 10টাও পেশেন্ট দেখে, তাহলে তার 10,000 টাকা রোজগার হয়। মাসে তার রোজগার কত হচ্ছে? এবার ধরে নিন 30 দিন যদি তিনি বসেন, তাহলে মাসে তার 3 লক্ষ টাকা রোজগার হচ্ছে। এবং এটা সম্পূর্ণ মানে কি বলবো, কালো পথে। কারণ কোনো ডাক্তার দেখাতে পারবেন না তিনি কোনো রুগীকে দেখে সেই রুগীকে তিনি রসিদ দিচ্ছেন, তার ফিস কত তার উপরে তিনি রসিদ দিচ্ছেন, তিনি প্রেসক্রিপশন দেন। সেখানে তিনি আবার সেখানেও একটা রোজগারের লাইন আছে। নামি নামি কোম্পানির ওষুধ লিখবেন, ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ লিখবেন, যাতে রুগীরা সেই ওষুধ কিনে খেতে বাধ্য হয়। সেখান থেকেও তিনি কাটমানি খান। তিনি বেসরকারি যে সমস্ত ল্যাব আছে, যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে বিভিন্ন রকম অপ্রয়োজনীয়ভাবে পরীক্ষা নিরীক্ষার কথা বলবেন, সেখানেও একটা কাটমানির লাইন আছে। সুতরাং এই সিনিয়র ডাক্তারদের রোজগারের কিন্তু কোনো অভাব নেই। এরা সরকারি মাইনের ওপর এরা ন্যূনতম ভরসা করে না। এদের যা রোজগার, বেসরকারি ক্ষেত্রে এরা প্রচুর টাকা আর্ন করে। ফলে এরা কিন্তু আজকে যে জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছে, সেই জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্যই পরামর্শ দিয়ে তাদের ভুল পথে পরিচালনা করছেন, এটা আমরা মনে করি। এবং দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করার পর এই তিলোত্তমা ধর্ষণ এবং এই খুনের বিষয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয়, এবং এই নিয়ে আর কোনো প্রশ্ন তোলাও কোনো মানে হয় না। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টাকে জিইয়ে রেখে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে কিছু বামপন্থী রাজনৈতিক দল তারা তাদের পায়ে জমি শক্ত করার চেষ্টা করছেন, কিন্তু এরা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ বামপন্থীদের 34 বছর ধরে এই রাজ্যে দেখেছে, তাই এই রাজ্যের মানুষ বামপন্থীদেরকে আর কখনোই মেনে নেবে বলে অন্তত আমি বিশ্বাস করি না। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি, মানুষ দরকার পড়লে বিজেপিকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে। যদি তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ বা হয়, যদি তৃণমূল মানুষের অপছন্দের দল হয়, সেক্ষেত্রে মানুষ বিজেপিকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কখনোই কোনো বামপন্থী দলকে পশ্চিমবাংলার মাটিতে মানুষ কিন্তু মেনে নেবে না। এবং একটা জিনিস খুব পরিষ্কার, এই যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন, যারা দিনের পর দিন সরকারি মাইনে নিয়েও সরকারি পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছেন, তারা কিন্তু আদপে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন না, যুদ্ধটা করছেন সাধারণ মানুষের বিরুদ্ধে। এর বিরুদ্ধে কিন্তু মানুষ সময় সুযোগ মতো তারা কিন্তু প্রতিশোধ নেবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। যদি এমন হয় যে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে জুনিয়র ডাক্তার তাদের এই অসহযোগিতার কারণে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাহলে এটাও মনে রাখতে হবে যে জুনিয়র চিকিৎসক যারা এই কাজ করছেন, তাদের অভিভাবক যারা, তারা যে জায়গায় রয়েছেন, যেখানে তারা বসবাস করছেন, সেখানেও কিন্তু মানুষ তাদেরকে ঘেরাও করতে পারে, তাদেরকে বেইজ্জত করতে পারে। আসলে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে অভয়া কাণ্ডে বলুন, তিলোত্তমা কাণ্ডেই বলুন, প্রথম দিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা খুব বাস্তবচিত মনে হলেও পরবর্তী সময় যত দিন গড়িয়েছে ততই বোঝা গেছে এটা একটা রাজনৈতিক স্বার্থসিদ্ধির একটা আন্দোলন। এই আন্দোলনের সাথে প্রকৃতভাবে কোনো সমাজের কোনো মানুষের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, এটা ঘটনা, অভয়া কাণ্ডের পর মানুষ খুব আবেগতাড়িত হয়ে পড়েছেন, এবং সেই আবেগের সুযোগ নিয়ে কিছু মানুষ তারা রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে, যে কারণেই আজকে ডাক্তারদের এই অনশনে কিন্তু মানুষের কোনো উৎসাহ নেই। কারণ আমরা লক্ষ্য করছি এই অনশন যখন একদিকে ধর্মতলায় চলছে, তখন আর একদিকে গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু তারা পুজোর আনন্দে মেতে আছেন।
বৃষ্টি বাদলকে উপেক্ষা করে, প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ কিন্তু দলে দলে সমস্ত পুজো মণ্ডপে ভিড় করছেন, তারা ঠাকুর দেখছেন, তারা ভালো খাচ্ছেন এবং তারা উৎসবের আমেজে আছেন। এটা কিন্তু বুঝতে হবে যে পশ্চিমবাংলার মানুষের মন থেকে এই অভয়াকাণ্ড নিয়ে যে চূড়ান্ত অসভ্যতামি কিছু চিকিৎসক, কিছু জুনিয়র ডাক্তার যারা শুরু করেছেন, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এবং নিচ্ছেন না বলেই এই দুর্গা পুজোয় কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষ সমানভাবে উৎসব মুখর হয়ে রয়েছেন। মানুষ কিন্তু এই জুনিয়র ডাক্তারদের প্রতি এতটুকু তারা কোনো সহানুভূতি আর দেখাতে রাজি নন। আর সেই কারণেই ফাটা বাসে আটকে যাওয়ার মতো আজকে সিনিয়র ডাক্তাররা তারা গণ ইস্তফা দেওয়ার নাটক করছেন। সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিন, যাতে কলকাতা এদের মূল পরিচালনাই করছেন কর্পোরেট নার্সিংহোমের মালিকরা। কারণ তারা জানেন সিনিয়র ডাক্তাররা ইস্তফা দিলেও কর্পোরেট হসপিটাল থেকে তারা যে নজরানা পান, যে দালালি পান, যে টাকা পান, সেই টাকায় তাদের আরামে চলে যাবে, তাদের সরকারি চাকরির কোনো দরকার পড়ে না। কারণ সরকারি চাকরির ক্ষেত্রে একজন সিনিয়র ডাক্তার 60 থেকে 70 হাজার টাকা মাইনে পান, কিন্তু এটা ঘটনা এক একজন ডাক্তারবাবু এই কলকাতা শহরে তারা প্রাইভেট প্র্যাকটিস করে সারাদিনে ওই যে বললাম মিনিমাম 10,000, ম্যাক্সিমাম কেউ কেউ 20,000, কেউ কেউ 30,000 টাকা পার ডে রোজগার করেন। সুতরাং ওই 60-70 হাজার টাকা মাসে মাইনে তাদের কিছু যায় আসে না। তারা সরকারি হসপিটালে তাহলে কেন কাজ করেন? এই কারণে তারা কাজ করেন, সরকারি হসপিটালে তারা রুগীর পরিষেবা দেওয়ার নামে তারা মুরগি ফাঁসাতে আসেন। সেই রুগীদেরকে যারা দেখাতে আসেন তাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করে সেখানে সুস্থ হওয়ার কথা বলেন, এবং 10 জনের মধ্যে অন্তত 5 জন রুগীকেও যদি তারা বেসরকারি হসপিটালে নিজেদের তৈরি নার্সিংহোম হসপিটালে নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের যা রোজগার হয় সেই রোজগারে তাদের বসে আরামে দিন চলে যায়। সেই কারণেই তারা সরকারি হসপিটালটাকে তারা একটা টোপ হিসেবে ধরে রাখেন। এবং যেহেতু সরকারি হসপিটালে মিনিমাম খরচে এবং মিনিমাম বললেও ভুল হবে, সম্পূর্ণ বিনা খরচে মানুষ পরিষেবা পায়, তাই চিকিৎসার জন্য মানুষ আগে সরকারি হসপিটালেই ছোটেন। কিন্তু সেখানে গিয়ে যখন এই ডাক্তারদের খপ্পরে পড়েন, এই ডাক্তাররা তাদেরই পরামর্শ দেন যে আপনি অমুক হসপিটালে চলে যান, অমুক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করান, আপনার অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, একটু টাকা লাগবে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। প্রথমে বলবে একটা ন্যূনতম খরচা বলবে, তারপর যেই আপনি সেখানে গেলেন তারপরেই দেখবেন আপনাকে একটার পরে একটা এটা করতে হবে ওটা করতে হবে বলে আপনাকে প্রচুর টাকার বিল বানিয়ে দেবে, এবং সেখানে গিয়ে আপনি রীতিমতো মুরগি হয়ে যাবেন, ফেঁসে যাবেন, কিন্তু তখন বেরোবার রাস্তা থাকবে না। অনেককেই দেখেছি জমি বেচতে হয়েছে, অনেককেই গয়না বেচতে হয়েছে, এইভাবে কিন্তু তাদের ট্রিটমেন্ট পেতে হয়। যাই হোক, এই রকম পরিস্থিতি একটা পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা চলছে, এবং এই চেষ্টার পিছনে রয়েছে বামপন্থী কিছু ডাক্তার। সমস্ত ডাক্তার, সমস্ত চিকিৎসক যে এই নোংরামির মধ্যে, এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ বেশিরভাগ ডাক্তার তারা কিন্তু সমাজসেবার ব্রত নিয়েই তারা কাজ করেন। কিছু ডাক্তার আছেন সংখ্যায় তারা হয়তো শতকরা 100 জনের মধ্যে 25 জন থেকে 30 জন হবেন, তারা সবসময় কুচক্রি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। এই বামপন্থী যারা তারা লিপ্ত থাকেন, এবং এদের কাজই হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে একটা গোলমাল সৃষ্টি করাই হচ্ছে এদের কাজ। এরা সেই কাজেই নিজেদেরকে অভ্যস্ত রাখেন, এবং যার জন্য আজকে সারা ভারতবর্ষে দেখবেন কমিউনিস্ট পার্টি কমতে কমতে মাত্র একটি রাজ্যে এসে ঠেকেছে, তাও আগামী বিধানসভা নির্বাচনে এই পার্টিটা সেই রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই কমিউনিস্ট পার্টির ভারতবর্ষে কোনো ভবিষ্যৎ নেই, যার জন্যই এরা বুঝে গেছে যে আমাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বলেই আমরা যা ইচ্ছা তাই করতে পারি, মানে বাপ মার বাউন্ডুলে ছেলেপুলের মতো আর কি এদের অবস্থা। তো সেই কারণেই আজকে এইটুকু বলা যে পরিস্থিতি আমরা দেখছি সেটা একদম নিন্দনীয়,
এবং এর বিরুদ্ধে মানুষ জাগ্রত হোক, এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হোক, আমরা এটাই চাই। নমস্কার।